অন্য কেউ ক্ষমতায় এলে দেশের জন্য ভালো হবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি বড় দল, এই বড়াই করে লাভ নেই। জনগণ মুখ ফিরিয়ে নিলে অস্তিত্ব থাকবে না। আওয়ামী লীগের ভিতরে সার্জিস, হাসনাত আর হচ্ছে এই রাফির মতো আরো যে সমস্ত মীর জাফররা মানে সুই হয়ে ঢুকে আপনার হয়ে মনে করেন বের হয়েছে, এদের কারণে আওয়ামী লীগের আজকে এই দুর্দশা। কাজের কর্মের কোনো কথা নেই, আপনারা ভ্যাট বাড়ি বসে রয়েছেন। এটা কি মগের মূল্য হয়ে গেল নাকি? তোমরা যারা ক্ষমতার স্বপ্ন দেখো আমাদের সাথে যোগাযোগ করো। তোমরা কেউই জানো না এবার ক্ষমতা কে পাবে, কেউ জানো না। তোমরা আগেও জানতো না যে কিভাবে চেঞ্জ হবে, তোমরা তো নিরাশ হয়ে গিয়েছিলে, কিন্তু আমরা জানতাম। এই তো মাত্র কয়েকটা মাস হয়েছে, এর মধ্যে সব পাগল হয়ে গেছে আমরা। এবং দেখেন আমাদের এই সরকার অনেক ভুল ত্রুটি করছে, ভুল তো করবে, তারা সরকারে ছিল না, রাজনীতি করেনি, রাজনীতির বিপ্লবী ততটা জানে না, বোঝো না, তাই না? তাদেরকে তো সেই সময়টুকু সুযোগ দিতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও যে একেবারে ধোয়া তুলসী পাতা বলে বর্ণনা করবেন তেমনটা নয়, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কখনোই মুজিববাদ, এই মুজিববাদের সাথে মিলিয়ে জিয়াবাদ নামক শব্দচয়ন শহীদ জিয়ার সাথে যায় না। বিএনপি মনে করছে আগামী নির্বাচনে তারা ক্ষমতা প্রত্যাশী এবং ক্ষমতায় তারা চলে যাবে। তাই যদি হয়, এখন যদি আওয়ামী লীগকে বাইরে রাখা হয়, তাহলে ভবিষ্যতে রাজনীতি তো একদিনের নয়, ভবিষ্যতে একটা কথা থাকবে যে তারা গায়ের জোরে আওয়ামী লীগকে বাদ দিয়ে ক্ষমতায় গিয়েছিল। এটা পরবর্তীতে বিএনপির জনপ্রিয়তায়। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুর অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। প্রিয় দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটাটি কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলে যাব কাঙ্ক্ষিত ভিডিওতে। তার আগে বলবো, যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। এত সোজা আওয়ামী লীগ কি বুঝেন? আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ হলো তিন পুরুষের একটা পলিটিক্যাল পার্টি। দাদা আওয়ামী লীগ করতো, বাবা আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকারের এক ধরনের প্রেস ব্রিফিং, যে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে তারা এই ঘোষণাপত্রটা প্রকাশ করবে, সেই জায়গায় সংশয় তো কিছুটা প্রকাশ করলেনি মাহমুদুর রহমান মান্না। আপনার কি কোনো সংশয় রয়েছে কিনা যে আসলেই হবে নাকি হবে না ঐক্যমত্যের ভিত্তিতে? জানেন, এটা হলো কি যে আমাদের গ্রামে একটা কথা আছে না, থাপ থুপ দেওয়া। এটা হলো থাপ থুপ দেওয়া, যে বাবারা তোমরা থামো, তোমাদের করতে হবে, কোনো আমরাই করতেছি। মানে এটাকে কোনোভাবে ম্যানেজ করা, ম্যানেজ তো এটা হবে না, এটা তোমার আরো ভালো সমস্যা পড়বে। কারণ অলরেডি তো এসে বিএনপি থাকবে না, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে করবে তারা। ঐক্যমত বুঝে? ঐক্যমত জিনিসটা কি রে ভাই? এই প্লাবের সঙ্গে কি পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যমত পোষণ করছে? তো বোঝায় অনেক সমস্যা। আপনি প্রথম বলেন সরকার বুঝে কিনা, সরকার শব্দটাই তারা বুঝে কিনা, আবার ঐক্যমত্যটা বুঝে কিনা। ঐক্যমত বিরাট জিনিস, সবাই কিন্তু ঐক্যমত করবে। দেখেন কতগুলো জিনিস আছে, মানে এগুলো হয় কি জানেন, এই যে আমি এই সংস্কার প্রস্তাব হচ্ছে না, সংস্কার কমিশনগুলি হচ্ছে, আমি এই কমিশনের দুই একজনের ইন্টারভিউ দেখলাম, যে প্রথম আলোতে ছাপা হয়েছে, বদিরুল্লাহ মজুমদার ছাপা হয়েছে, তারপর আলী রিয়াজ ছাপা হয়েছে। আমি এগুলি পড়ি, এরা দেখবেন সুন্দর করে হেডলাইন করে, এবং হেডলাইন এমন যে ঐক্যমত তো হবেই। আর ভাই এটা হবে গিয়ে সামনে সবচেয়ে বড় ক্রাইসিস, সবচেয়ে বড় ক্রাইসিস। প্রথম আলো একটা নাটক শুরু করছে, আমি মনে করি এদের একটা প্রজেক্ট আছে, আমার যেটা ধারণা, এরা পাবলিকের খাওয়াতে যাচ্ছে, যে বলতেছে সবাই ঐক্যমত হয়ে গেছে বইলা, তারপর শেষ পর্যন্ত একজনকে ভিলেন বানাবে। এই বিএনপির জন্য ঐক্যমত হলো না, সবাই চাইছে, ওর জন্য হয় নাই। এরা এই একটা নাটক আরম্ভ করছে। ঐক্যমত সহজ। বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো একদল বলে যে ভোটে আমরা চাই মানে আনুপাতিক হারে এই নির্বাচন চাই, আবার কেউ বলে না আমি জিতবো, যে এখন যে যেটা পাবে সে সেটা আশা করে। বিএনপি সব নেবে, সব আশা করে। ছোট দলগুলো মনে করে কিন্তু আমি তো কিছু ভোট পাই, তাহলে ওই আনুপাতিক হারে আমার একটা আপনি শেয়ার দেন। তো এটা ঐক্যমত আপনি কেমন করবেন? কেমন ঐক্যমত করবেন? কিন্তু এইগুলি তো ভাই অনেক রকম ইকুয়েশন এখানে আছে। তো এরা হুটহাট বলে ঐক্যমত হয়ে যাবে। ঐক্যমত আপনি কেমন করবেন? কি কারণে আপনার সঙ্গে আমি ঐক্যমত করবো? আপনি একটা ঐক্যমতের প্রস্তাব দিলেন, এটা আমি মানবো কেন? আপনি আমার বুঝান। দুইটা কারণে মানতে পারি, এটা খুব লজিক্যাল এই জন্য, অথবা আমি আপনাকে এত ভালোবাসি যে আপনি যা খুব তাই রাজি, এটা হতে পারে। তো পলিটিক্যাল পার্টিগুলি কি ভালোবাসা আছে? ব্যক্তিতে ব্যক্তিতে ভালোবাসা আর দলে দলে ভালোবাসা এক জিনিস। রাজনীতিতে ভালোবাসা হয় ভাই, কি বলে আমি কিছু বুঝি না। এগুলোর জন্য কি সব হলো অনভিজ্ঞতার চাপ। এই যে তারা থামাচ্ছে, লক্ষ্য করেন, থামানোর মানেটা কি? থামানোর মানে হলো একটা প্রোক্লেমেশন অফ রেভলিউশন, যেটা তারা বলতেছে, এটাকে তারা নীতিগতভাবে মেনে নিচ্ছে। থামানোর অর্থটা কি? অর্থ এটা তোমাদের আমরা নীতিগতভাবে মানি, তোমাদের এখানে কিছু ধারণাগত শব্দগত ঝামেলা আছে, ওগুলো আমরা ঠিক করে দিব, এটা বলে থামাইছি আমার ধারণা। কিন্তু তাছাড়া কেমন থামবে? ওরা থামবে কিনা যায় না। ওরা বোধহয় দেখলাম তারা মিটিংয়ে বসছে, জরুরি মিটিংয়ে বসছে ওরা, স্টুডেন্টরা। তাহলে ওরা থামবে কি থামবে না? আচ্ছা, যদি তারা থেমে যায় তখন সরকার বেকায়দা করবে। বেকায়দা করবে মানে কি? তারা তো একটা ঐক্যমতের ভিত্তিতে করতে পারবে না। আর তারও যে বড় কথা, এখন আপনাকে প্রোক্লেমেশন অফ আপনার কি বলে রেভলিউশন করতে হবে কেন? এটা কি কোনো বিপ্লবী সরকার?
আপনি বিপ্লবী সরকার হলে আপনি বিপ্লবের একটা ঘোষণাপত্র করলেন। এটা কি যদি বিপ্লবী সরকার হতো তাহলে তো বিপ্লবের সঙ্গে জড়িত লোকরাই সরকারে থাকতো। ওই লোকগুলো কি সরকার আছে? নাই তো রে ভাই। যখনই আপনি বিপ্লবী সরকারের একটা ঘোষণাপত্র করবেন তখন তো এই উপদেশটা পরিষদীয় থাকবে না, ইনক্লুডিং ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসও কি বিপ্লবের পার্ট? ওই বিপ্লবের সময় আন্দোলনের সময় কেউ ডক্টর ইউনূসের নাম নিয়েছিল, বলছিল যে ডক্টর ইউনূস আমাদের প্রধান হবে, বলছিল কেউ? এটা কি বিপ্লবের পার্ট? তো যখন আপনি এই প্রোক্লেমেশনকে আপনি এস্টাবলিশ করতে যাবেন তখন তো অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যাবো। অনেক কিছু উল্টাপাল্টা হয় না, প্রেশারটা উল্টাপাল্টা হবে কিনা। বিবাহ শাদী হয়ে গেছে, বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, হঠাৎ করে মনে হয়েছে ভাই কাবিন তো করি নাই, এটা হয় না। 5 মাস পরে আপনার মনে হয়েছে আরে কাবিন তো হয় নাই, একটা ঘোষণাপত্র করো, তো করেন ভাই। এগুলো হলো জানেন কিছু না, এগুলো হলো ছেলে মানুষই, এগুলো হলো জাস্ট ছেলে মানুষই। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধের একটা ঘোষণাপত্র ছিল, বাস্তবতাটা খেয়াল করুন কেন ছিল, কেন ছিল? তখন যে আমরা যুদ্ধটা করব কিসের উপর ভিত্তি করে করব, তখন যে আমাদের একটা সরকার হবে কিসের উপর ভিত্তি করে হবে, সেই জন্য একটা ঘোষণাপত্রের প্রয়োজন ছিল। এপ্রিলের 10 তারিখে সেটা তারা বানাইছে, এপ্রিলের 17 তারিখে ঘোষণা করছে এবং ওই দিন তারা শপথ নিচ্ছে একটা সরকার। সেই সরকার এই যুদ্ধটাকে পরিচালনা করছে। সারা দুনিয়ার কাছে যেতে হলে এই সরকারটাকে নিয়ে যেতে হয়। আপনি এটা দ্বিতীয়ত বুঝতে হবে কতদিন মধ্যে ছিল। 72-এ যখন এখানে সংবিধান হলো 16 ডিসেম্বর, তখন এটা অটোমেটিক শেষ হয়ে গেল, দেশ পরিচালনার জন্য আমাদের সংবিধান চলে আসলো। তো এখন এইটার প্রয়োজনীয়তা কোথায়? এইটা বাইরে ফরাদ মাজারের মাথার থেকে। মানে যে ধারাবাহিকতা এখানে আসলে অনুপস্থিত। অল্প একটু সময় শুনতে পারবো, আপনিও সেটা মনে করেন কি না যে এই অন্তর্বর্তী সরকার, যদি একেবারেই ছোট্ট করে 1 মিনিটে শুনতে হবে, অন্তর্বর্তী সরকার যে হঠাৎ করে ছেড়ে দিল না আমি থাকবো না, তাহলে কি সত্যি তাদেরকে সেরকম পায়ে ধরে রাখবার মতো ব্যবস্থা হবে কিনা? দেখেন এটা সমস্যা হলো কি, এই সরকার চলে গেলে না আমরা বিপদে পড়ে যাবো। দিস ইজ রিয়েলিটি। কারণ আমরা তো এদেরকে অনেক আশা করে যখন আনছি তখন আমরা কিন্তু কোনো হাতে কোনো বিকল্প রাখিনি যে একে চলে গেলে ওকে আনবো, আমরা তা তো রাখিনি। আমরা এদের উপর ভরসা করে আনছিলাম যে এরা আমাদের একটা নির্বাচন দেবে। তবে আমার মনে হয় না তারা সেটা করবে। যেটা করবে যদি তারা বেশি চাপ দেখে, আমার মনে হয় ডক্টর ইউনূস সহ বেশ কয়েকজন উপদেষ্টা আছেন যারা নাকি এই ঝামেলাগুলি পছন্দ করেন না, এটা আমার ধারণা, ব্যক্তিগত ধারণা। ওনারা হয়তো এমন একটা হতে পারে যে কথা উনি সব ওনার বক্তৃতা বলেছেন, যদি চাপ দেয় পলিটিক্যাল পার্টিগুলো উনি তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে দিবেন। এবং আমি মনে করি ডক্টর ইউনূসের জন্য এটা খুব একটা ভালো পথ হবে, ওনার তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেওয়া উচিত। উনি যদি স্টুডেন্টদের অথবা অন্য কারো চাপে পড়ে এই নির্বাচনকে 1 বছর পেছাতে চান, আমি মনে করি উনি সম্মান নিয়ে যেতে পারবেন না। সমন্বয়ক রফি মালটারে তো ছিলেন না? এই মালটা সে আবার সরকারের বলে বিভিন্ন জায়গায় ফ্যাসিস্ট সরকারের আমলের মানুষরা ঘাপটি মেরে আছে। এই রফি মালটা নিজে যে আওয়ামী লীগ থেকে ফয়দা নিয়েছিল মুক্তিযুদ্ধের কোটায়, এটা জানেন? এই রফি মালটার নানা নাকি মুক্তিযোদ্ধা ছিল। নানার মুক্তিযোদ্ধার পরিচয় ব্যবহার করেই সেই মুক্তিযোদ্ধা কোঠায় বিভিন্ন ফয়দা নিছে, ইউনিভার্সিটিতে ভর্তি ছিল। এই পোলায় 6 সেপ্টেম্বর হঠাৎ করেই 018 কোডে, অর্থাৎ যেখানে কিনা চাকরিতে হ্যাঁ ট্যাক্স পেয়ার হইতে হয়, ওই চাকরিতে হ্যাঁ ট্যাক্স পেয়ার হয়েছে। হঠাৎ করে চাকরি করতে গেল, হঠাৎ করে মাল পানি করতে আসা শুরু হইল। কে তার নিয়োগদাতা জানা দরকার না? জানা দরকার। শেখ হাসিনার লগে যোগাযোগ থাকার কারণে, আর শেখ হাসিনার শাসন আমলে ফয়দা নেওয়ার কারণে যদি ঝাঁটাই করতে হয় তাহলে এই রাফের দিয়েই শুরু করা উচিত, তাই না? এই মালটা কি চিল্লানটা দেয়, 15 সেকেন্ডে মিডিয়া সব ফালাই দিব। হুঁশিয়ারি করে বলবো, প্রতিবন্ধিত করার চেষ্টা যদি আপনারা করেন, আমরা স্বৈরাচার খুনি হাসিনাকে পাঠাইতে পারছি, পালাইতে বাধ্য করছি, আপনারা কিন্তু আমাদের কাছে কেউ না। 15 সেকেন্ডে লাগবে না। যখন সাংবাদিক ছিল না, শুধু কয়েকটা মিডিয়া আমাদের সংবাদ প্রচার করছিল, তখন কিন্তু আন্দোলন চলছে, এত খুন হয়েছে, এত কিছু হয়েছে, আন্দোলন কিন্তু চলেছে। এটা ভাইবেন না যে এগুলা ছড়ায় আপনারাও রেহাই পাবেন, আপনারা কিন্তু রেহাই পাবেন না। একদম 15 সেকেন্ডে ফিনিশ করে দিব। চট্টগ্রামে অন্যান্য সমন্বয়করা তারে সাদাবাজ বলে গালি দেয়। স্টুডেন্ট থাকতেই মালদা চাকরির টিন বাইর করে ফেলল। এরাই জাতীয় বেঈমান। এখন এই জাতীয় বেঈমানকে দেখা যায় শিবিরের প্রাক্তন নেতাদের সাথে। তোমরা যারা ক্ষমতার স্বপ্ন দেখো আমাদের সাথে যোগাযোগ করো। তোমরা কেউই জানো না এবার ক্ষমতা কে পাবে, কেউ জানো না। তোমরা আগেও জানতো না যে কিভাবে চেঞ্জ হবে, তোমরা তো নিরাশ হয়ে গিয়েছিলে। কিন্তু আমরা জানতাম যে একটা পরিবর্তন শুরু হয়েছে, শুধু সমাপ্তির অপেক্ষায় ছিলাম। সমাপ্তি হলো, আবার দেশে ঢুকে গেছি, আলহামদুলিল্লাহ। অতীতের গরুগাড়ি মার্কা দলীয় নীতি দিয়ে তোমরা পাইবে না, তোমরা পাইবে না। যদি খাইতে চাও, ক্ষমতা পাইতে চাও, বাংলাদেশকে শাসন করতে চাও, তাহলে কাদের সাথে দেখা করতে হবে? প্রিয় ভাইয়েরা, এবারে সংবিধান কাজীরা দেবে, দিয়েছি ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে সংবিধান একটা দিয়েছি, এটাকে পরিমার্জিত করে আরো বর্ধিত করে দেবো ইনশাআল্লাহ। কোরআনের সংবিধান দেব, নবীর সিরাত সুন্নাহর সায়েন্টিফিক
দুনিয়া আখিরাত, হেয়ার এন্ড হেয়ার আফটার, দুই জাহান জোড়া সফলতার সংবিধান আমরা দেব ইনশাআল্লাহ। এই সংবিধানের বিরোধী হয়ে সামনে কেউ দাঁড়াবে না। যে দাঁড়াবে আকাশের মারে নাস্তানাবুদ হয়ে যাবে। যেমন বিশ্বভরা শক্তি যায় যায় অবস্থা এখন মাই গড বলে চিৎকার দিচ্ছে। এখন ওদের বিশেষজ্ঞরা বলছে ট্রাম্প সাহেব ইসলাম কবুল না করে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, এখন তো স্লোগানই দরকার। এখন মাঠ গরম রাখতে হবে আগামী 6 মাস, ঠান্ডা করা যাবে না। বাংলাদেশের জন্ম থেকে এই পর্যন্ত আগামী ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন গোটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কয়েকটি মাস। বলে রাখলাম, এই মুহূর্তে গরু গাড়িওয়ালারা কিছুই করতে পারবে না। গরু গাড়ি থুইয়া, গরু সুদ্ধা থুইয়া পালাইবা, কিছুই করতে পারবে না। কি লাগবে? যেই শ্বাসটাকে না মানলে চোখের দৃষ্টির বাইরে আগুন লেগে যায়, যেই শ্বাসটাকে না মানলে 1 গ্রাম ওজন হবে না এমন মহামারীর জীবাণুরা গোটা বিশ্বকে থরথরিয়ে দেয়, কাঁপিয়ে দেয়। যেই শ্বাসটাকে না মানলে, যেই শ্বাসটার আইন না মানলে ফেরাউনের মতো বিশ্ব শক্তি অসহায়ের মতো সাগরের তলায় ডুবে যায়। যেই শ্বাসটাকে না মানলে বিশ্ব চালানো শক্তিমান সেই মহারাজ নমরুদ একটা দুর্বল ল্যাংড়া মশার আক্রমণে কবরে চলে যায়। সেই মহারাজ, সেই শাহানশাহ, সেই রাজাদিরাজের বিধান, বিধির বিধান, সংবিধান যিনি দিতে পারেন, তার সংবিধানে যারা এগিয়ে যাবে, এই বাংলাদেশ এখন তাদের, এই বাংলাদেশ তাদের। এজন্য সব দলকে বলছি, আমাদের সাথে একটু যোগাযোগ রাখো। আসবাই, তোমাদের আসতেই হবে আমাদের কাছে, ইনশাআল্লাহ আসতেই হবে, তবে আগে থেকে আসো। জিয়াবাদ বলতে বাংলাদেশে কোনো শব্দ নেই। জিয়াবাদের সাথে পরিচিত নয় এদেশের জনগণ। হঠাৎ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামকে কেন্দ্র করে এই ধরনের জিয়াবাদ নাম লাগিয়ে সমালোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশের একজন তরুণ নতুন ছাত্র সমাজের প্রতিনিধি। আমি এই শব্দচয়নের তীব্র নিন্দা জানাই। এজন্যই জানাই যে এই শব্দটা বাংলাদেশের জনগণ পছন্দ করে না। কেন করে না? বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যখন আবির্ভাব হয়, তিনি 1971 সালে যখন আওয়ামী লীগ এদেশ থেকে স্বাধীনতা যুদ্ধের যেই কঠিন পরিস্থিতি চলতেছিল তখন দেশ থেকে পালিয়েছে এবং কেউ কেউ জেলের মধ্যে স্বেচ্ছায় কারাবরণ করেছে। সেরকম একটি কঠিন সময়ে 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্রে এসে স্বাধীনতার ঘোষণা দেন। এই ঘোষণাটাই ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতির সামনে রাজনৈতিকভাবে কিংবা নেতৃত্ব দেওয়ার জন্য উন্মুক্ত হওয়ার প্রথম সময়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে একজন বীরুত্তম হিসাবে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন নেতৃত্বদানকারী ব্যক্তি হিসাবে, জাতির কাছে শ্রেষ্ঠ সন্তান হিসেবে বিবেচিত হয়েছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের একজন শ্রেষ্ঠ শাসক ছিলেন, সেটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। আপনারা নিশ্চয়ই জানেন যে 1975 সালের যখন শেখ মুজিবুর রহমানের 71 থেকে 75-এর এই আওয়ামী লীগের শাসনামল, তৎকালীন সময়ে এই বাংলাদেশের মানুষের উপরে নিপীড়ন হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, একদলীয় বাকশাল হয়েছে, পত্রপত্রিকা বন্ধ হয়েছে, 4টি পত্রিকা ব্যতীত কেউ পত্রিকা চালাতে পারতো না। রাজনৈতিক দলগুলো বাদ হয়ে গিয়েছে, শুধু বাকশাল ছিল, বাকি সব বন্ধ হয়ে গিয়েছিল। এই কঠিন সময়ের মধ্যে যখন বাংলাদেশের মানুষ দিনাতিপাত করছে, দুর্ভিক্ষের কারণে মানুষ খেতে পারতো না, তখন শেখ মুজিবের জন্মবার্ষিকী পালন করা হতো 52 পাউন্ড 54 পাউন্ডের কেক কেটে, এবং সেই কেক কাটা অনুষ্ঠানে তিনি নিজেই উপস্থিত থাকতেন। তো এরকম একটি ঘৃণিত কর্মকাণ্ড তখন চলার কারণে যখন মানুষ বমি ভক্ষণ করতো আর শেখ মুজিব তার জন্মদিনের কেক পালন করতো, যেমনটা শেখ হাসিনার আমলে দেখেছেন, দেশের মানুষ খেতে পারতো না, কিন্তু শেখ মুজিবের জন্ম শতবার্ষিকী পালন করতে গিয়ে জনগণকে কষ্ট দিত। এইরকম একটা পরিস্থিতি বাকশাল কায়েম করার মধ্য দিয়ে, রক্ষী বাহিনী কায়েম করার মধ্য দিয়ে, মানুষদেরকে খুন-গুম করার মধ্য দিয়ে যে চরিত্র চিত্রায়িত করেছে তৎকালীন সময়ের মুজিববাদী সরকার কিংবা আওয়ামী লীগ, সেটার প্রতি উত্তরে 15ই আগস্ট বাংলাদেশে সংগঠিত হয়েছে। 15ই আগস্ট একটি হত্যাকাণ্ড হয়েছে, যেটার সাথে তর্ক বিতর্ক রয়েছে। বাংলাদেশের কেউ কেউ মনে করেন, অধিকাংশ মানুষই মনে করেন যে শেখ হাসিনার বাবা এই শেখ মুজিবের শাসন আমলটা এতটা কুৎসিত ছিল যে সেই সময়ের সকল মানুষই তার মৃত্যুতে মিষ্টি বিতরণ করেছে, জানা যায় কোনো মানুষ যায়নি। যেমনটা শেখ হাসিনা এখন পলায়ন করেছে, আওয়ামী লীগের কেউ তাহাজ্জুদের সময়ও এখন আর মিছিল করতে পারে না। তারা এখন 1-3 মিছিল করলে তার ভিতরে কেউ না কেউ পিছনে তাকিয়ে তাকিয়ে বারবার দেখে যে কেউ আসছে কিনা। তার মানে একটি চোরের মতো একটি অবস্থা। এবং 75-এর সেই সময়ও কঠিন পরিস্থিতি বাংলাদেশে ছিল যে আসলে তাদের কেউ আওয়ামী লীগ পরিচয় দিতেই সাহস পেত না। তারপরের ইতিহাস ভিন্ন। তো আমি যে প্রসঙ্গে আসতে চাই, 1975 সালের সেই কঠিন সময়ে যখন বাংলাদেশে আবার নেতৃত্ব দেওয়ার প্রয়োজন,
ওই ৭১-এর মতোই যখন জিয়াউর রহমান এসেছিলেন স্বাধীনতার ঘোষণা দিতে, ৭৫-এও এই ব্যক্তির আবার আবির্ভাব হয় ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে। এই ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ১৯৭৫ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবার নতুন করে জনতার সামনে দিকপাল হিসাবে উপস্থিত হন এবং তার নেতৃত্বেই বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের যেই গণতন্ত্রগুলো আওয়ামী লীগ ধ্বংস করেছিল সেই গণতন্ত্রকে জাতির সামনে, দেশের সামনে, মানুষের সামনে উপস্থাপন করেন শহীদ জিয়াউর রহমান। সংবাদপত্রের স্বাধীনতা তিনিই দিয়েছেন। বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উন্নয়নের কর্ণধার হিসেবে পরিচিত ছিলেন। যেখানে দুর্ভিক্ষ তলাবিহীন একটি জুরি রাষ্ট্র ছিল, সেটাকে একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত করার অক্লান্ত পরিশ্রম তিনি করেছেন। কিন্তু কোনো শাসকই ১০০% সঠিকভাবে দায়িত্ব পালন করতে পেরেছেন পৃথিবীর ইতিহাসে কারো নজির নেই। সে কারণে আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও যে একেবারে ধোয়া তুলসী পাতা বলে বর্ণনা করবেন তেমনটা নয়। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কখনোই মুজিববাদ, এই মুজিববাদের সাথে মিলিয়ে জিয়াবাদ নামক শব্দচয়ন শহীদ জিয়ার সাথে যায় না। কারণ মুজিববাদের বিরোধিতাকারী ব্যক্তিরাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রতিষ্ঠিত করে নেতৃত্বে এনে দেশকে স্বাধীন করেছে, মুক্ত করেছে, দেশের মানুষের নেতৃত্ব দান করেছে এই জিয়াউর রহমানের মাধ্যমে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন মজলুম। তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন, কিন্তু ১৯৭১ থেকে ৭৫ পর্যন্ত এই স্বাধীনতার কোনো স্বাদ তিনি গ্রহণ করেননি। তার কোনো রাষ্ট্রীয় জায়গায় কাঠামোতে তিনি এমন কোনো জায়গাগুলোতে কোনো ধরনের হস্তক্ষেপ করেন নাই যেই জায়গাগুলোতে তিনি চাইলেও পারতেন, কিন্তু তিনি করেননি। তো রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সকল ক্রাইসিসে জাতির কাছে এসেছেন। তো ক্রাইসিসে যে ব্যক্তি জাতির কাছে এসেছেন তাকে বিতর্কিত করার দরকার কি? কি প্রয়োজনে হঠাৎ করে কেউ না কেউ জিয়াবাদ শব্দ উচ্চারণ করে জিয়াউর রহমানকে মুজিবুর রহমানের কর্মকীর্তির সাথে মিলানোর চেষ্টা করছেন, যেটা নিতান্তই ভুল বলে আমি মনে করি। বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেমন ছিলেন এটা যদি আপনি একটু আজ করতে চান, তাহলে আপনাকে মনে রাখতে হবে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি কেমন দেখছেন। এদেশের যে কোনো রাজনৈতিক সংগঠনের নেতাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে খালেদা জিয়া কেমন মানুষ, খালেদা জিয়া কি, তাহলে যারা বর্তমান প্রজন্মের আছেন, তরুণ বলেন আর বয়স্ক মানুষ বলেন, প্রত্যেকেই বলবে খালেদা জিয়া একজন দেশপ্রেমিক, খালেদা জিয়া একজন জাতীয় ঐক্যের প্রতীক, খালেদা জিয়া একজন সম্মানিত ব্যক্তিত্ব, আপসীন, বহু কথা তার নামে বলবে। এই খালেদা জিয়াকে যে চরিত্র তৈরি করেছে তার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিছু যদি সরাসরি পেয়ে থাকে সেটা পেয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তো সেই খালেদা জিয়াকে যারা জাতীয় ঐক্যের প্রতীক বলি, তাহলে জিয়াউর রহমানকে আমাদের কি মানের, কি ধারণায় রাখা উচিত? এখন যদি কেউ জিয়াউর রহমানকে বিতর্কিত করানোর জন্য আওয়ামী লীগের শিখানো কথা ভুল ভালে, কিভাবে, যেমন আমি বলে করি, ধরেন আমি একটা বক্তব্য দিব, এখন আমার বাবার ইজ্জত না সম্মান সব ধ্বংস হয়ে গিয়েছে, তাই বলে এখন কৌশলে ঠিক আছে অমুকের নামও বাদ দিতে বলো, অমুককেও বাংলাদেশে যাতে ওই বাদও প্রতিষ্ঠিত না হয়। যেমন আমি বাংলাদেশে যখন এই যে কিছুদিন আগে আমাদের জুলাই বিপ্লব হলো, আমি কয়েকজন ষড়যন্ত্রবাজ আমার চোখের সামনেই দেখেছি। আমি সুপ্রিম কোর্টের আইনজীবীদের একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানকে কেন্দ্র করে ছাত্র বন্ধুদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, সেখানে গিয়েছি। কোনো এক জায়গায় আমি একটা স্পিচ দিচ্ছি সাংবাদিকদের সামনে, পিছন থেকে এক ভদ্র মহিলা এসেই, লোক আমার বক্তব্য শুনলে দেখতে পারেন, তিনি আমাকে শিখিয়ে দিচ্ছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ পালিয়েছে, কিন্তু আগামী দিনে জামাত, শিবির, ছাত্রদল এদেরকেও কেউ গ্রহণ করবে না, এরকম একটি মন্তব্য আমাকে শিখিয়ে দিচ্ছিল। আমি তার মন্তব্য তো করিনি, উল্টো আমি এটাই বলেছিলাম ওই বক্তব্যে যে আগামী দিনে যারা নির্যাতনের শিকার হয়েছে, ছাত্রদল, ছাত্র শিবির, জামাত, সব মানুষের নেতৃত্বে আওয়ামী বিহীন একটি দেশ গঠন করতে হবে। তখন ওই ভদ্রমহিলা কষ্ট পেয়েছে, আমি অনুভব করেছি, পিছন থেকে চলে গিয়েছে। ক্রিমিনালরা সাধারণত এভাবেই করে, আপনি যখন কোনো কাজ করবেন আপনার পিছনে অনেক মানুষ ফাঁদ পাতবে, আপনি সেই ফাঁদে পাড়া দিতে পারেন না। তরুণরা রাজনীতিতে আসবে, নতুনরা রাজনীতি করবে, নতুনরা রাজনৈতিক বক্তব্য দিবে, কোনো সন্দেহ নেই। এবং এই নতুন তো একদিন আমরাও ছিলাম, একদিন আরেকজন ছিল, আরেকদিন আরেকজনে ছিল, সবাই কিন্তু নতুন থেকেই পুরাতন হয়। অর্থাৎ নতুন আসাটা কোনো দোষের কিছু নয়, কারণ এই খালেদা জিয়া কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবে না, এই বিএনপি কেয়ামত পর্যন্ত থাকবে না, এই জামাতের আমির যে আছেন ইনি এখন আছেন, আরেকদিন থাকবে না, দল হয়তো থাকবে। কিন্তু আমি যেটা বুঝাতে চাচ্ছি, নতুনরা আসবেই, কিন্তু নতুনদেরকে পথ চলতে গেলে কিছু বিতর্কিত কর্মকাণ্ড থেকে এড়িয়ে থাকতে হবে।